আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি প্রিয় ছাত্রছাত্রী বিন্দু তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, ঘরে থাকো, সুস্থ থাকো। আজকে আমি পাওয়ার টেকনোলজির ষষ্ঠ পর্বের ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স 67161 এই বিষয়ের উপর আলোচনা করব। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের আলোচ্য বিষয়, আজকে আমি তোমাদের ইঞ্জিন পরীক্ষার জন্য ব্যবহৃত সাধারণ ইনস্ট্রুমেন্ট সমূহ এই অধ্যায়ের উপর টপিক্সের উপর আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম টপিকসটি হলো ইঞ্জিন সিলিন্ডারের টেস্ট সমূহ। আমরা ইঞ্জিন সিলিন্ডারের কি কি টেস্ট করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা হবে। 2. কম্প্রেশন টেস্টের প্রয়োজনীয়তা। আমরা ইঞ্জিন সিলিন্ডারের কম্প্রেশন টেস্ট কেন করি? 3. কম্প্রেশন টেস্টার দ্বারা সিলিন্ডার কম্প্রেশন টেস্ট পদ্ধতি। আমরা কিভাবে কম্প্রেশন টেস্ট করব সে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হবে। সিলিন্ডার লিকেজ টেস্টার দ্বারা সিলিন্ডার লিকেজ টেস্ট পদ্ধতি, এটা আমরা জানতে পারবো। ট্যাকোমিটার সম্পর্কে আমরা এখানে জানবো যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ট্যাকোমিটার কিভাবে কাজ করে, কাকে বলে। ডুয়েল ট্যাকমিটার সম্পর্কে আমরা আলোচনা করব। সর্বশেষ এক্সজস্ট গ্যাস অ্যানালাইজার টপিকসটি আমাদের থাকবে। আমরা অনেকে জানি অন্তদাহ ইঞ্জিন কার্য সম্পাদনের প্রকৃত অবস্থা জানার জন্য 3টি টেস্ট করা হয়ে থাকে। সেই 3টা টেস্টের মধ্যে প্রথম টেস্টটি হলো কম্প্রেশন টেস্ট। ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে অন্তদাহ ইঞ্জিন 4 স্ট্রোক ইঞ্জিন যদি হয় তাহলে তোমরা জানো সেখানে 4টি স্ট্রোক থাকে: সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজাস্ট। ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে কম্প্রেশন প্রেসার যদি ঠিক না থাকে, সঠিক রেঞ্জের মধ্যে না থাকে, তাহলে ইঞ্জিনের শক্তি উৎপাদন ক্ষমতা কমে যাবে। তাই আমরা কম্প্রেশন টেস্টের মাধ্যমে ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার পরিমাপ করব। 2. কম্প্রেশন লিক করে কিনা, কম্প্রেশনে কোনো লিকেজ আছে কিনা সিলিন্ডারের অভ্যন্তরে, সেই জিনিসটা আমরা আজকে দেখব। লিকেজ টেস্টের মাধ্যমে সেই বিষয়টা জানা যায়। 3. ভ্যাকুয়াম টেস্ট। ইঞ্জিন সিলিন্ডারের ভ্যাকুয়াম সম্পর্কে আমরা জানতে পারবো। কম্প্রেশন টেস্টের প্রয়োজনীয়তা, কেন একটা ইঞ্জিন সিলিন্ডারের কম্প্রেশন টেস্ট করার প্রয়োজন পড়ে। ইঞ্জিন টিউন অফ করো। আমরা জানি ইঞ্জিন টিউন অফ কি। ইঞ্জিনের ছোটখাটো যে সকল মেরামত আছে সে সকল মেরামতকে টিউন আপ বলা হয়, যাহা ইঞ্জিন টেস্টিং এর পারফরমেন্স এই বিষয়ের অন্য অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। ইঞ্জিন টিউন আপ করার পর ইঞ্জিনের সিলিন্ডারের কম্প্রেশন টেস্ট করার প্রয়োজন পড়ে। 2. পাওয়ার লসের কারণ অনুসন্ধান। আমরা জানি ইঞ্জিনের আয়ুষ্কাল বাড়তে থাকলে ইঞ্জিনের শক্তি উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকে। অনেক সময় এই শক্তি উৎপাদন ক্ষমতা পূর্বের তুলনায় যখন বেশি হ্রাস পেয়ে যায়, তখন এই পাওয়ার লসের কারণ অনুসন্ধান করার জন্য কম্প্রেশন টেস্ট করার প্রয়োজন পড়ে। 3. অত্যাধিক লুব অয়েল খরচের কারণ নির্ণয় করার জন্য আমাদের কম্প্রেশন টেস্ট করার প্রয়োজন পড়ে। কেন লুব অয়েল খরচ বৃদ্ধি পায়? অনেক সময় সঠিক একটা সুনির্দিষ্ট দূরত্ব এবং সুনির্দিষ্ট সময় অন্তর অন্তর ইঞ্জিনের লুব অয়েল পরিবর্তন করতে হয়, কিন্তু তারই আগে যদি ইঞ্জিনের লুব অয়েল পরিবর্তন করার প্রয়োজন পড়ে, লুব অয়েল ঘন ঘন পরিবর্তন করা হয়, তখন এর কারণ অনুসন্ধান করার জন্য কম্প্রেশন টেস্টের প্রয়োজন পড়ে। 4. ইঞ্জিন ওভারহোলিং এর পর কম্প্রেশন পুনঃনিরীক্ষণ। আমরা জানি একটা ইঞ্জিনে 3 টাইপের
তিন প্রকার ওভারহুলিং করা হয়: টপ ওভারহুলিং, মাইনর ওভারহুলিং, মেজর ওভারহুলিং। এই তিন প্রকার ওভারহুলিং করার পর ইঞ্জিনের অনেক কিছু পরিবর্তন হয়ে যায় সেটিংস। তো এই ধরনের ওভারহুলিং করার পর কম্প্রেশন টেস্টের প্রয়োজন পড়ে। ফুয়েল খরচ বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধান। যদি ইঞ্জিনের ফুয়েল খরচ দিন দিন বৃদ্ধি পায়, তাহলে এর কারণ অনুসন্ধান করার জন্য আমাদেরকে কম্প্রেশন টেস্ট করতে হয়। এখন আমরা দেখব কম্প্রেশন প্রেসার কিভাবে পরিমাপ করা হয়। কম্প্রেশন প্রেসার পরিমাপ করার জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। প্রথমত ইঞ্জিনটাকে চালাতে হবে। যে ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার পরিমাপ করব সেই ইঞ্জিনটাকে চালিয়ে নরমাল অপারেটিং তাপমাত্রায় না পৌঁছা পর্যন্ত আমরা ইঞ্জিনটাকে চালু রাখবো। তারপরে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়। তোমরা অনেকে জানো গাড়িতে ইঞ্জিনের এই গাড়ির ব্যাটারির পূর্ণ চার্জ আছে কিনা সেটা আমাদেরকে নিশ্চিত হতে হবে। ইগনিশন কয়েলের পজিটিভ টার্মিনাল হতে প্রাইমারি লিড খুলে ফেলতে হবে। তোমরা জানো যে গ্যাসোলিন বা পেট্রোল ইঞ্জিনে ইগনিশন কয়েল থাকে। সেই ইগনিশন কয়েলের পজিটিভ টার্মিনাল হতে প্রাইমারি লিডটি খুলে ফেলতে হবে। সকল স্পার্ক প্লাগ হতে হাই টেনশন লিড বিচ্ছিন্ন করতে হবে। আমাদের যে ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার পরিমাপ করব সেই ইঞ্জিনে যতগুলা সিলিন্ডার আছে সবগুলা সিলিন্ডার হতে স্পার্ক প্লাগের সবগুলা সিলিন্ডারের স্পার্ক প্লাগ হতে আমরা হাই টেনশন লিড বিচ্ছিন্ন করে ফেলতে হবে। স্পার্ক প্লাগের চারপাশ পরিষ্কার করে স্পার্ক প্লাগ খুলে ফেলতে হবে। অনেক সময় স্পার্ক প্লাগের চারপাশে ময়লা আবর্জনা সহ ইঞ্জিন অয়েল, দ্যাট মিনস লুব অয়েল লেগে থাকে। এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন আমরা দেখব কিভাবে কম্প্রেশন প্রেসার পরিমাপ করা হয়। এই কম্প্রেশন প্রেসার পরিমাপ করার টোটাল প্রক্রিয়া হলো দুইটা। একটা হলো ড্রাই টেস্ট আর একটা হলো ওয়েট টেস্ট। ড্রাই টেস্ট পদ্ধতিটা হলো যখন ইঞ্জিনের সিলিন্ডারে কোনো প্রকার লুব অয়েল ব্যবহার না করে এই টেস্টটি করা হয়ে থাকে। এই টেস্টের কিটটি হলো তোমরা দেখতে পাচ্ছ। এই টেস্টের কিটের মধ্যে এখানে একটা প্রেসার গেজ আছে, যাহা দিয়ে আমরা কম্প্রেশন প্রেসার পরিমাপ দেখতে পাবো। এই প্রেসার গেজের মধ্যে কতগুলো স্কেল থাকে: পাউন্ড পার বর্গ ইঞ্চিতে, কেজি পার সিএম স্কোয়ার, প্যাসকেল, বার, এভাবে বিভিন্ন স্কেল থাকে, দাগাঙ্কিত থাকে। এখানে একটা হোস পাইপ আছে এবং অ্যাডপ্টার আছে বিভিন্ন। এগুলা বিভিন্ন প্রকার সাইজের কানেক্টর। আমরা যে ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার পরিমাপ করব সেই ইঞ্জিনের স্পার্ক প্লাগের হোলের মাপ অনুযায়ী আমরা অ্যাডপ্টার নির্বাচন করব। আমরা পদ্ধতিটা একটু দেখি এখন। প্রথম স্পার্ক প্লাগ হোলের মাপ এবং অবস্থান অনুযায়ী কম্প্রেশন টেস্টারের কানেক্টর বাছাই করতে হবে। এখানে আমরা যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছি সেই কানেক্টর আমাদেরকে বাছাই করতে হবে। 2, 1 নম্বর স্পার্ক প্লাগ হোলে গ্যাস সংযোগ করতে হবে। আমরা যদি 4 সিলিন্ডার বিশিষ্ট একটা ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার পরিমাপ করি তাহলে আমাদেরকে প্রথম সিলিন্ডারের স্পার্ক প্লাগ হোলে গ্যাস সংযোগ করতে হবে। যেই স্পার্ক প্লাগ হোলে আমরা গ্যাস সংযোগ করেছি সেই সিলিন্ডারের ন্যূনতম 5টি কম্প্রেশন স্ট্রোক সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ইঞ্জিনকে ক্র্যাঙ্ক করে গেটের কাজ নিতে হবে। ইঞ্জিন ক্র্যাঙ্ক করা মানে এখানে ইঞ্জিনকে চালিয়ে রেখে আমরা আইডল স্পিডে ইঞ্জিনকে চালিয়ে রেখে ন্যূনতম কমপক্ষে 5টি কম্প্রেশন স্ট্রোক সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমরা পার্ট নিতে থাকবো এবং কাগজে সেটা লিপিবদ্ধ করব। এরপরে এই প্রেসার গেজের মধ্যে এখানে একটা জিনিস, প্রেসার গেজের মধ্যে চেক বাল্ব থাকে। আমরা যে রিডিংটি পেয়েছি সেটি ধরে রাখার জন্য এই চেক বাল্ব ব্যবহার করা হয়। পরবর্তীতে প্রেসার গেজ থেকে বাতাস বের করে দেওয়ার জন্য রিলিজ বাল্ব চেপে আমরা সে বাতাসগুলোকে বের করে দিয়ে গেজের কাঁটা শূন্যে নিয়ে আসব। এভাবে ধারাবাহিকতা রক্ষা করে সবগুলো সিলিন্ডারের কম্প্রেশন টেস্ট করে আমরা কাগজে লিপিবদ্ধ করব। পরবর্তীতে
ইঞ্জিনের ম্যানুয়াল হতে কম্প্রেশন প্রেসার জেনে প্রাপ্ত পাঠ মিলাতে হবে। তোমরা জানো প্রতিটা ইঞ্জিনের স্পেসিফিকেশন অনুযায়ী অথবা ক্যাটালগ বইতে ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার কত হবে সেটা লেখা থাকে। আমরা টেস্ট করার পর ওই ইঞ্জিনের প্রাপ্ত ক্যাটালগ বইয়ের সাথে রিডিং এর সাথে আমাদের প্রাপ্ত ফলাফল মিলিয়ে দেখব। যদি এমন হয়, যদি কোনো সিলিন্ডার বা সবগুলো সিলিন্ডারের নরমাল অপেক্ষা প্রেসার কম পাওয়া যায়, স্বাভাবিকের চাইতে প্রেসার যদি কম পাওয়া যায়, তাহলে আমাদেরকে কম্প্রেশন প্রেসার পরিমাপ করার জন্য, সঠিক কম্প্রেশন প্রেসার পাওয়ার জন্য আরেকটা পরীক্ষা করতে হবে। সেটা কি? সেটা হলো ওয়েট টেস্ট। ওয়েট টেস্ট কিভাবে করা হয়? ইঞ্জিনের স্পার্ক প্লাগ, প্রতিটা সিলিন্ডারের স্পার্ক প্লাগ হোলে 1 চা চামচ লুব অয়েল দিয়ে যে টেস্টটা করা হয় তাকে আমরা ওয়েট টেস্ট বলি। এই টেস্টটি করার জন্য প্রথমে আমাদেরকে ডাই টেস্ট সম্পূর্ণ করতে হয়। ডাই টেস্ট সম্পূর্ণ করার পর যখন আমরা প্রেসার কম পেয়ে থাকি, তখনই আমাকে ওয়েট টেস্টে যেতে হয়। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা সিলিন্ডারের স্পার্ক প্লাগ হোলে 1 চা চামচ লুব অয়েল দেওয়া হচ্ছে। আমরা এখন এই ওয়েট টেস্ট পদ্ধতিটি কিভাবে করে সেটা দেখব। প্রথমে সবগুলো সিলিন্ডারে 1 চা চামচ লুব অয়েল ঢালতে হবে, যেটা আমি তোমাদেরকে শুরুতে বলেছি। দ্বিতীয়ত, 1 নম্বর সিলিন্ডার ব্যতীত সবগুলো সিলিন্ডারের স্পার্ক প্লাগ আলাদাভাবে লাগিয়ে রাখতে হবে। 3, 1 নম্বর সিলিন্ডারে স্পার্ক প্লাগ হোলে কম্প্রেশন টেস্টার সংযোগ করতে হবে এবং পার্ট লিখে রাখতে হবে। আমরা প্রথম সিলিন্ডারে স্পার্ক প্লাগ হোলে কম্প্রেশন টেস্টার সংযোগ করব এবং প্রাপ্ত রিডিংটা আমরা লিখব। 1 নম্বর সিলিন্ডার থেকে টেস্টার বিচ্ছিন্ন করে স্পার্ক প্লাগ লাগিয়ে রাখতে হবে। আমরা যেই সিলিন্ডারের কম্প্রেশন টেস্টের পার্ট নিচ্ছি সেই সিলিন্ডার পুনরায় স্পার্ক প্লাগ লাগিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটা সিলিন্ডার, একইভাবে সবগুলো সিলিন্ডারে পরীক্ষা করে আমরা পার্ট লিখবো। এইভাবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো সিলিন্ডার, যদি 4 সিলিন্ডার হয় তাহলে আমরা 4 বার এভাবে পার্ট নিব। পার্ট নিয়ে আমরা নোট করব। এখানে একটা বিষয় পরবর্তীতে যেটা করতে হবে সেটা হলো পরীক্ষা শেষে আমরা সমস্ত বিচ্ছিন্ন অংশ পুনরায় সংযোগ করতে হবে। কারণ আমরা শুরুতে স্পার্ক প্লাগ, হাই টেনশন লিড এগুলো আমরা বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। এখন আমরা পুনরায় যে অংশগুলো আমরা বিচ্ছিন্ন করছি সমস্ত অংশগুলো ইঞ্জিনে লাগিয়ে দিতে হবে। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কোনো প্রকার ওয়েট টেস্ট করা যাবে না, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা এতক্ষণ ধরে যে ডাই টেস্ট এবং ওয়েট টেস্ট করলাম সেটা হলো গ্যাসোলিন বা পেট্রোল, গ্যাসোলিন টাইপ ইঞ্জিন অথবা পেট্রোল ইঞ্জিনের জন্য। এখন আমরা ফলাফল মূল্যায়ন করব। এখন আমরা দেখব যে যদি সবগুলো সিলিন্ডারের কম্প্রেশন প্রেসার কম কিন্তু নরমালের সাথে 25% এর নিচে না, নরমাল প্রেসার যেটা থাকার কথা তার সাথে 25% এর নিচে না, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ইঞ্জিনের ভিতরে অংশসমূহের অবস্থা ভালো। ওকে। পরবর্তীতে যদি কোনো সিলিন্ডারের ডাই টেস্টের সময় প্রেসার কম ছিল, ওয়েট টেস্টের সময় প্রেসার বৃদ্ধি পেয়েছে। ডাই টেস্টের সময় কম ছিল কিন্তু ওয়েট টেস্টে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের ধরে নিতে হবে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে পিস্টন রিং আছে, পিস্টন আছে, সিলিন্ডার ওয়াল আছে, এদের কোনো একটি ক্ষয়প্রাপ্ত হয়েছে অথবা সবগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে। যার ফলে কি হয়েছে, আমরা যখন লুব অয়েল দিয়েছি তখন ওই ক্ষয়প্রাপ্ত জায়গাটি ফিল আপ হয়ে গিয়েছে, প্রেসার বৃদ্ধি পেয়েছে। এটা হলো এই 2 নম্বর পয়েন্টের বিশেষ নোট। কারণ পিস্টন রিং, সিলিন্ডার ওয়াল এর কোনো একটি ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে ডাই টেস্টে প্রেসার কম ছিল। যখন আমরা ওয়েট টেস্ট করে লুব অয়েল দিয়েছি তখন কি হয়ে গেছে, প্রেসার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি 2 সিলিন্ডারের ডাই টেস্ট এবং ওয়েট টেস্টে প্রেসার কম ছিল। দুইটা টেস্টই, ডাইয়েও আমরা কম পেয়েছি, ওয়েট টেস্টেও প্রেসার কম পেয়েছি। তাহলে বুঝতে হবে 2 সিলিন্ডারের মাঝে হেড গ্যাসকেট কেটে গেছে।
দুটা সিলিন্ডারের মাঝে যে গ্যাসকেট থাকে সেই গ্যাসকেটটি ফেটে গেছে বা কেটে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। এক বা একাধিক সিলিন্ডারের প্রেসার স্বাভাবিকের চেয়ে বেশি। যদি কোনো সিলিন্ডারের প্রেসার বেশি হয় স্বাভাবিকের চাইতে, তাহলে বুঝতে হবে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে তোমরা জানো একটা সোয়েপ্ট ভলিউম থাকে, একটা ক্লিয়ারেন্স ভলিউম থাকে। যেই এলাকার মধ্যে পিস্টন উঠানামা করে কাজ করে সেটা হলো সোয়েপ্ট ভলিউম। আর এর উপরেও কিছু জায়গা খালি থেকে যায় যেখানে পিস্টন আর উঠতে পারে না। সেই ক্লিয়ারেন্স ভলিউম কার্বন জমে, কার্বন মানে কালো, কার্বন জমে সেই ক্লিয়ারেন্স ভলিউম বা আয়তনটি কমে গেছে। কোন সিলিন্ডার ডাই টেস্ট এবং ওয়েট টেস্টেও প্রেসারে যদি উন্নতি না হয় তাহলে বুঝতে হবে আমাদের উভয় বাল্ব পথে কম্প্রেশন লিক করে। কেন কম্প্রেশন লিক করতে পারে? বাল্ব সিট বা বাল্ব ফেজ এদের কোনোটি ক্ষয়প্রাপ্ত হয়েছে। উল্লেখিত কারণে আমাদের কম্প্রেশন লিক করে, কারণ এই বাল্ব ছাড়া কম্প্রেশন লিক করার আর কোনো জায়গা নেই, পথ নেই। এখন আমরা ইঞ্জিন সিলিন্ডারের দ্বিতীয় টেস্ট নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা কম্প্রেশন প্রেসার পরিমাপ পদ্ধতি দেখলাম। সিলিন্ডার লিকেজ টেস্ট, আমরা ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার পরিমাপ করছি। এখন আমরা দেখব কম্প্রেশন লিক করে কিনা। তা আমাদেরকে কম্প্রেশন লিক করার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে। একটা পেট্রোল ইঞ্জিন লাগবে, একটি এয়ার কম্প্রেসর লাগবে, একটা লিকেজ টেস্টার কিট লাগবে, একটা বাঁশি লাগবে, পয়জনি অ্যাডাপ্টার, হোস পাইপ, খাতা কলম, অ্যাপ্রন। এই বিষয়গুলো হলো আমাদের সিলিন্ডারের লিকেজ টেস্ট করার সময় লাগবে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা ইনটেক বাল্ব, এক্সস্ট বাল্ব, হেড, পিস্টন, যাই হোক এখানে এটা হলো লিকেজ টেস্টার। এই লিকেজ টেস্টারে এখানে এয়ার প্রবেশ করে একটা হোস পাইপের মধ্য দিয়ে আমরা ভিতরে ইঞ্জিন সিলিন্ডারে বাতাস প্রবেশ করাবো। সেখানে বাতাসের প্রেসার কত আর লিকেজের পরিমাণ পার্সেন্টেজ কত সেটা এই জায়গায় শো করবে। লিকেজ শো করবে এই গেজের মধ্যে, আর যে বাতাস আমরা প্রবেশ করাবো সেই বাতাসের প্রেসার কত সেটা শো করবে এই গেজের মধ্যে। এখন আমরা দেখব কিভাবে টেস্টটি করে। ইঞ্জিন হতে সবগুলো স্পার্ক প্লাগ, এয়ার ক্লিনার, ক্র্যাঙ্কেস, ফিলার ক্যাপ, ডিপ স্টিক, রেডিয়েটর ক্যাপ খুলে ফেলতে হবে। এগুলো কেন খুলতে হবে? কারণ আমরা দেখব কোন জায়গা দিয়ে লিক আছে। থ্রটল বাল্ব পূর্ণ খোলা অবস্থায় রাখতে হবে এবং রেডিয়েটরের নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানি পূর্ণ করতে হবে। আমরা জানি ইঞ্জিনের থ্রটল বাল্ব থাকে। থ্রটল বাল্ব কোথায় থাকে? কার্বুরেটরের অ্যাক্সিলারেটর প্যাডেলের সাথে থ্রটল বাল্ব থাকে। সেই থ্রটল বাল্বটি আমাদেরকে পূর্ণ খোলা রাখতে হবে এবং রেডিয়েটরের নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানি পূর্ণ করতে হবে। আমরা যেই এয়ার কম্প্রেসর থেকে একটা এয়ার কম্প্রেসর প্রয়োজন আছে, সেই এয়ার কম্প্রেসর দিয়ে আমরা বাতাস দিব। সেই এয়ার কম্প্রেসরের বাতাসের প্রেসার ন্যূনতম 90 psi, পাউন্ড পার স্কয়ার ইঞ্চ প্রতি বর্গ ইঞ্চিতে কমপক্ষে 90 psi চাপ থাকতে হবে, তার উপরে তুলতে হবে এবং এয়ার হোস পাইপ টেস্টারের পিছনে নির্দিষ্ট স্থানে এটাকে সংযুক্ত করতে হবে। চিত্র অনুযায়ী এটাকে দেখা যাচ্ছে। ১ নম্বর সিলিন্ডারে স্পার্ক প্লাগ হলে বাঁশিটি স্থাপন করতে হবে। স্পার্ক প্লাগ হলে আমরা বাঁশি স্থাপন করব। এখানে কেন বাঁশি স্থাপন করব? কারণ আমরা জানি যে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট কোন স্ট্রোক চলতেছে সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। যার কারণে বাঁশি আমরা ব্যবহার করলে যদি কম্প্রেশন স্ট্রোকে এসে তাহলে ভিতর থেকে কম্প্রেশনের বাতাস বাঁশির মধ্য দিয়ে গিয়ে বাঁশিটি বেজে উঠবে, সাথে সাথে আমরা বুঝতে পারবো যে এখন পিস্টনটি কম্প্রেশন স্ট্রোকে আছে। এবার আমরা ফ্লাই হুইল ঘুরিয়ে ১ নাম্বার পিস্টন কম্প্রেশন স্ট্রোকে টিডিসি তে আনতে হবে এবং বাঁশিটি উচ্চ শব্দে বাজতে থাকা এবং টিডিসি তে মার্ক মিলে যাওয়া কম্প্রেশন স্ট্রোকে টিডিসি অবস্থান নিশ্চিত করে। এটা আমরা একটু আগে বলেছিলাম। তার মানে পিস্টন টিডিসি তে অবস্থান করতেছে, বাঁশিটি বাজলে এবং সিলিন্ডারের মধ্যে কম্প্রেশন স্ট্রোক চলমান। বাঁশিটি এবার অপসারণ করে সিলিন্ডার লিকেজ টেস্টার উপযুক্ত কানেক্টর, আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করার কথা সেই কানেক্টরগুলো আমরা স্পার্ক প্লাগ হলে সংযোগ করব এবং গিয়ার ইনগেজ রেখে পিস্টনকে স্থির রাখতে হবে আমাদেরকে। যেহেতু এটা কম্প্রেশন স্ট্রোক এবং পিস্টন টিডিসি তে থাকতে হবে, এটাকে স্থির রাখতে হবে। এয়ার প্রেসার সরবরাহ করে মিটার রিডিং পর্যবেক্ষণ করতে হবে। আমরা যে এয়ার প্রেসার আছে, এয়ার কম্প্রেসর থেকে সেই প্রেসারের বাতাস আমরা সিলিন্ডার অভ্যন্তরে দিয়ে আমরা দেখব এবং পর্যবেক্ষণ করব। যদি 20% এর ঊর্ধ্বে লিকেজ দেখায় তাহলে বুঝতে হবে কম্প্রেশন লিক আছে। এখানে পার্সেন্টেজ আছে। যদি 20% এর বেশি লিক দেখায় তাহলে বুঝতে হবে কম্প্রেশন লিক করে।
এখন বাতাস সরবরাহ চালু রেখে আমরা খেয়াল করব কার্বোরেটর, ডিফিস্টিক, টেল পাইপ, পার্শ্ববর্তী স্পার্ক প্লাগ হোল দিয়ে বাতাস বের হয় কিনা এবং রেডিয়েটরে বুদবুদ উঠে কিনা এই জিনিসটা আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। সবগুলো সিলিন্ডারে অনুরূপভাবে পরীক্ষা করব। তবে ১ নাম্বার ব্যতীত অন্যান্য সিলিন্ডারের পিস্টন, কম্প্রেশন স্ট্রোক, টিডিসিতে অবস্থান নিশ্চিত হতে বাঁশির শব্দ শেষ হওয়া পর্যন্ত ফ্লাইহুইল ঘুরাইতে হবে। অনেক সময় যদি বাঁশি না থাকে বিকল্প পদ্ধতি হিসাবে স্পার্ক প্লাগ হোলে একটা কাঠি প্রবেশ করিয়েও পিস্টনের অবস্থান বোঝা যায়। এখন আমরা ফলাফল দেখব। যদি কার্বোরেটর দিয়ে বাতাস বের হয় তাহলে বুঝতে হবে ইনটেক বাল্ব অথবা বাল্ব শিফট এর কোনো একটি ত্রুটিযুক্ত। যদি টেল পাইপ দিয়ে বাতাস বের হয় তাহলে বুঝতে হবে এক্সজস্ট বাল্বে সমস্যা। ক্র্যাঙ্কেজ ফিলার ক্যাপ বা বিদার পাইপ ডিফিস্টিক হোল দিয়ে যদি বাতাস বের হয় তাহলে বুঝতে হবে পিস্টন রিং, সিলিন্ডার ওয়াল বা এর কোনো একটি ক্ষয়প্রাপ্ত। রেডিয়েটরের পানিতে বুদবুদ উঠলে বুঝতে হবে গ্যাসকেট কেটে গেছে বা সিলিন্ডার হেড ফেটে গেছে বা সিলিন্ডার ব্লক ফেটে গেছে অথবা হেড বোল্ট, আমরা যে বোল্ট ব্যবহার করি সে বোল্টটা সঠিকভাবে টাইট করা হয় নাই। পাশের স্পার্ক প্লাগ হোল দিয়ে বাতাস বের হলে বুঝতে হবে ওই ২ সিলিন্ডারের মাঝের হেড গ্যাসকেট কেটে গেছে যদি পার্শ্ববর্তী হয়। এখন আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো ট্যাকোমিটার। কি জিনিস? ট্যাকোমিটার। ট্যাকোমিটার তোমরা নাম শুনছ। ইঞ্জিন অথবা অনুরূপ কোনো মেশিনের প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা পরিমাপের যন্ত্র হলো ট্যাকোমিটার। অর্থাৎ ইঞ্জিন অথবা অন্যান্য ঘূর্ণায়নশীল যে সকল যন্ত্র বা ডিভাইস আছে বা মেশিন আছে তাদের প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যাটা পরিমাপ করার জন্য আমরা ট্যাকোমিটার ব্যবহার করি। তো এই ট্যাকোমিটার যেহেতু ঘূর্ণন সংখ্যা গণনা করে তাই একে অন্য কথায় রেভোলিউশন কাউন্টারও বলা হয়। রেভোলিউশন কাউন্টারও বলা হয় এবং এই ট্যাকোমিটারের এককটা হলো আমরা পরিমাপ করি আরপিএম। তোমরা জানো রেভোলিউশন পার মিনিট। আমরা এখন লক্ষ্য করলে দেখব ট্যাকোমিটার ৩ ধরনের হয়ে থাকে। একটা হলো মেকানিক্যাল ট্যাকোমিটার। এটা হলো মেকানিক্যাল ট্যাকোমিটার। এখানে আরপিএম আছে। আমরা যে জিনিসটার আরপিএম পরিমাপ করব সেটার সাথে এটাকে ধরলে এর ভিতরে আরপিএম শো করবে এবং লাল এখানে একটা চিহ্নিত জিনিস আছে। আমরা আরপিএম নেওয়ার পর এটা দিয়ে লক করে দিব আমি আরপিএম কত পেয়েছি। তারপরে ইলেকট্রিক্যাল ট্যাকোমিটার, এটা আমরা এই সরাসরি ওই যে ডিভাইস ঘুরবে তার সাথে ধরলে এখানে ডিজিটাল প্রক্রিয়া, এখানে অ্যানালগ আর এখানে ডিজিটাল প্রক্রিয়ায় সংখ্যাটা উঠবে। ইলেকট্রনিক্স ট্যাকোমিটার যেটা আমরা গাড়িতে দেখি অনেক সময় এখানে ডিজিট আকারে সরাসরি উঠবে। ইলেকট্রনিক ট্যাকোমিটার সেন্সরের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় তার দিয়ে সংশ্লিষ্ট যন্ত্রের সাথে লাগাই দিলেও সেখানে এটা রিডিং পাওয়া যায়। তো তোমরা এখানে ট্যাকোমিটারের বিস্তারিত মেকানিক্যাল ট্যাকোমিটারের গঠন কার্যপ্রণালী সম্পর্কে বইতে বিস্তারিত আলোচনা আছে, সেটা একটু দেখার চেষ্টা করব। এখন আমরা যেটা দেখব সেটা হলো ডুয়েল অ্যাঙ্গেল বা ক্যাম অ্যাঙ্গেল। ডুয়েল অ্যাঙ্গেল বা ক্যাম অ্যাঙ্গেল তোমরা অনেকে জানো। সিবি পয়েন্ট বন্ধ অবস্থায় ডিস্ট্রিবিউটর শ্যাফট, সিবি পয়েন্ট বন্ধ অবস্থায় ডিস্ট্রিবিউটর শ্যাফট যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে ডুয়েল অ্যাঙ্গেল বা ক্যাম অ্যাঙ্গেল বা ডুয়েল কোণ বলে। কি জিনিস এখানে? সিবি পয়েন্ট বন্ধ থাকা অবস্থায় ডিস্ট্রিবিউটর শ্যাফট, আমরা জানি সিবি পয়েন্টের ভিতরে ডিস্ট্রিবিউটর থাকে। এই ডিস্ট্রিবিউটরের মধ্যে ডিস্ট্রিবিউটর শ্যাফট যে কৌণিক দূরত্ব যে অ্যাঙ্গেলটা অতিক্রম করে তাকে আমরা ডুয়েল অ্যাঙ্গেল বা ক্যাম অ্যাঙ্গেল বা ডুয়েল কোণ বলে থাকি। সাধারণত ডুয়েল অ্যাঙ্গেল মিটার দ্বারা এটাকে পরিমাপ করা হয়। এখানে উল্লেখ্য আরেকটা বিষয় হলো আমরা ৪ থেকে ১২ সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনে ডুয়েল অ্যাঙ্গেল পরিমাপ করতে পারি। আবার অনেক সময় এখানে একটা সতর্কীকরণ বিষয় হলো, বিশেষ নোট, সেটা হলো সিবি পয়েন্ট যত কম সময় বন্ধ থাকবে, সিবি পয়েন্ট যত কম সময় বন্ধ থাকবে, এই যে সিবি পয়েন্ট যত কম সময় বন্ধ থাকবে ডুয়েল অ্যাঙ্গেলের পরিমাণ তত কম হবে। সিবি পয়েন্ট যত বেশি সময় ধরে বন্ধ থাকবে ডুয়েল অ্যাঙ্গেলের পরিমাণ তত বৃদ্ধি পাবে। এখানে এটা হলো ডুয়েল মিটার। এটা দেখতেছি আমরা ইগনিশন কয়েল। এটার একটা তার ডুয়েল অ্যাঙ্গেল মিটার পরিমাপ করার জন্য একটা তার গাড়ির বডির সাথে লাগাইতে হয়, একটা ইগনিশন কয়েলের সাথে লাগাইতে হয়। লাগানোর পরে আমরা এখানে এটা হলো অরিজিনাল জিনিস আর এটা হলো চিত্র দেখতেছি। এটা হলো সিবি পয়েন্ট, এটা হলো ব্রেকার। এই সিবি পয়েন্টটা যত বেশি সময় বন্ধ থাকবে ডুয়েল অ্যাঙ্গেলের পরিমাণ তত বেড়ে যাবে, যত কম সময় বন্ধ থাকবে ডুয়েল অ্যাঙ্গেলের পরিমাণ তত কম হবে। এখানে আমরা ৪ সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের ডুয়েল অ্যাঙ্গেল দেখিয়েছি তোমাদেরকে। এই যে ৪ সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের নতুন এবং পুরাতন ইঞ্জিনে একটু পার্থক্য হয়। ৪৫ থেকে ৫৪ ডিগ্রি পর্যন্ত ব্যবধান হয়। ৬ সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনে ৩৮ থেকে ৩৬ ডিগ্রি